আমরা তাদের শরণার্থী যারা আছে, বস্তিবাসী বা প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের মানসিক স্বাস্থ্যর যে সমস্যাগুলোর মধ্যে দিয়ে তারা যায় বা তাদের ট্রমা কতটা গভীরভাবে তারা এটা কাজ করে এবং এটা সুস্থ হতে আসলে কতটুকু সময় লাগে আপনাদের অভিজ্ঞতার প্রেক্ষিতে যদি বলেন? আচ্ছা, আমি যেমন শুরুতেই বলছিলাম যে ওদের আসলে ওরা বেশি ঝুঁকির মধ্যে থাকে। তার মানে হচ্ছে যে ঝুঁকির মধ্যে থাকাটা অনেকগুলো ফ্যাক্টরস কাজ করে। তার মধ্যে হচ্ছে যে যখন আসলে ওরা তো ওদের আপব্রিঙ্গিংটাই হয় একটা ডিফিকাল্ট সিচুয়েশনে, কিন্তু কিছু যে ব্যাপার আছে, যেমন আমরা সুবিধাবঞ্চিত যখন বলছি এর কিন্তু অনেকগুলো ক্যাটেগরি আছে। যেমন মাত্র তুমি মেনশন করলে যে কেউ হচ্ছে ভাসমান জীবনযাপন করছে, কেউ হচ্ছে গিয়ে মাইগ্রেটেড হয়ে আসছে, ফোর্সবলি মাইগ্রেটেড যেটাকে আমরা বলি, তাই না? জোরপূর্বক যেই অভিবাসন যেই প্রক্রিয়াটার মধ্য দিয়ে যদি কেউ আসে, অথবা ন্যাচারাল ডিজাস্টার যেমন আছে। তো এই মানুষগুলোর যখন হঠাৎ করে কোনো ক্রাইসিস ক্রিয়েট করে, সেটা কিন্তু মানে এই ক্রাইসিস ইনডিউসড কিছু প্রবলেম ক্রিয়েট করে। তার মানে হচ্ছে যে এই ক্রাইসিস ইটসেলফ হচ্ছে তাদের এটা বাড়িয়ে দিচ্ছে। কিন্তু আবার কিছু ব্যাপার আছে, ওই জনগোষ্ঠীর মধ্যে কিন্তু কিছু মানুষের প্রি এক্সিস্টিং মেন্টাল হেলথ ইস্যুস থাকে। তার মানে অলরেডি তাদের কিন্তু কিছু মানে মেন্টাল হেলথ সমস্যা থেকে থাকে, কারণ আমাদেরও যেমন থাকে কমন। তার মানে প্রি এক্সিস্টিং প্লাস হচ্ছে এই যে আমরা বললাম ক্রাইসিসের মাধ্যমে তৈরি হওয়া বা অ্যাডভার্সিটি, যেটা আমরা বলি অ্যাডভার্সিটির কারণে যেই প্রবলেম ক্রিয়েট করে, আবার পরবর্তীতে আরেকটা ধাপে তাদের প্রবলেম ক্রিয়েট হওয়ার সম্ভাবনা থাকে। সেটা হচ্ছে এইড রিলেটেড। এটা শুনতে মানে এটা হয়তো আমরা অনেকেই জানি না। এইড রিলেটেড বলতে আমি বোঝাতে চাচ্ছি যে এই যে আমরা যারা তাদেরকে হেল্প করছি, যেমন আমি আমার দেশের যদি ফেনীর ঘটনাটা নেই, ফেনীতে যে বন্যাটা হলো, বন্যা পরবর্তীতে যখন তাদেরকে এইড দেয়া হচ্ছিল, প্লেন থেকে তাদেরকে অনেক খাবার ছুঁড়ে ফেলা হচ্ছিল, তো যখন তাদের হেলিকপ্টারে করে খাবারগুলো দেয়া হচ্ছিল, কি হচ্ছে স্বভাবতই যিনি পাওয়ারফুল তিনি কিন্তু অনেকগুলো গ্র্যাব করতে পারছেন, যিনি সিক, যিনি অসুস্থ, একজন প্রেগনেন্ট উইমেন, সে কিন্তু ওখানে লাফিয়ে ঝাঁপিয়ে কিন্তু নিতে পারছে না। আর ওখানে তখন কেউ কাউকে কিন্তু হেল্প করছে না, বিকজ ওটা খুব ডিসঅর্গানাইজড। সবাই তখন নিজেকে সেভ করার ক্ষেত্রে নিজের ফুড সিকিউরিটিটাকে এনশিওর করার জন্য যার যার মতো করে নিচ্ছিল। তার মানে এই যে এইড রিলেটেড, আবার অনেক সময় যখন ক্যাশ অ্যাসিস্ট্যান্স, ঘর করে শেল্টার অ্যাসিস্ট্যান্স দিচ্ছে, কারো ঘর করে দিচ্ছে, কেউ হয়তো একজন বৃদ্ধ মহিলা, সে জানেই না ওখানে হচ্ছে এই সুবিধাটা দেয়া হচ্ছে, সে হয়তো গেলই না। যখন এইড দেওয়া হলো যে আচ্ছা ঠিক আছে সবাই পেয়েছে, তিনি পান নাই, বা ঘরের জন্য এনশিওর করা যে তাকে শেল্টার কিট দেয়া হবে, হয়তো আমার জন্য বাঁশ, আমার জন্য হয়তো মানে দড়ি বা রশি বরাদ্দ, কিন্তু আমি আসলে জানি না আমার কখন যে আনতে হবে। তারা তো আবার যারা এইড দিচ্ছেন তারা তো রোজ রোজ এসে দিবেন না, এনলিস্টেড করে গেলেন, সে পেলো না। তো এরকম অনেকগুলো রিজনে তাদের কি হয় যে আমরা বলি যে এইড রিলেটেডও কিছু মেন্টাল হেলথ স্ট্রেস তাদের তৈরি হয়। আর আমরা তো খুব স্বাভাবিকভাবেই জানি যে হুট করে যখন কোনো ক্যাটাস্ট্রফি তৈরি হয় তখন কিন্তু কি হয় তাদের মধ্যে অ্যাকিউট একটা স্ট্রেস, বিকজ এখানে হিউজ লসের ব্যাপার থাকে, লস অফ লাভড ওয়ান্স, লস অফ প্রপার্টি, লস অফ বিলঙ্গিংনেস, লস অফ মানে সোশ্যাল স্ট্রাকচার, তো সব কিছু তো চলে যায়, তাই না? লস অফ আইডেন্টিটি। তো এত কিছুর মধ্য দিয়ে একজন মানুষ আসলে কতটা সুস্থ স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকবে তার জীবনে। তো এই জন্য কী হয়, তাদের মেন্টাল হেলথ প্রবলেমটা অনেক বেশি বেড়ে যায়, এবং বেড়ে যাওয়ার সম্ভাবনাটাই সবসময় আসলে WHO অনুযায়ী, রেশিও অনুযায়ী, যে সাধারণ জনগোষ্ঠীর চেয়ে এই জনগোষ্ঠীর ক্ষেত্রে কি হয়, এটা ডাবলড হয়ে যায়, এবং সেই জায়গাটায় তারা সার্ভিস আসলে, আর আমরা তো জানি যে যখন একটা সোশ্যাল স্ট্রাকচার ব্রেকডাউন করে মানে কি, ওখানকার হসপিটাল, ওখানকার ডক্টর, ওখানকার অন্যান্য যত সুযোগ সুবিধা আছে তাদের স্ট্রাকচারও কিন্তু ব্রেকডাউন করে। সুতরাং মানে এখানে বেড়ে যাওয়া, মানে আমি মেডিসিন পাচ্ছি না, আমি সার্ভিস পাচ্ছি না, আর ফিজিক্যাল হেলথের সাথে তো মেন্টাল হেলথ খুব রিলেটেড। তো সুতরাং আমার যখন ফিজিক্যালি আমি যখন অসুস্থ, আমার যদি ক্রনিক ডিজিজ যেগুলো থাকে, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, তো এইসব ক্ষেত্রে যখন আমি রেগুলার মেডিসিন নিতে পারছি না, আলটিমেটলি কিন্তু আমার মেন্টাল হেলথ স্ট্রেসটা আরও ওখানে বাড়ছে। তো এরকম করেই আমরা যে কোনো সমস্যা হয়। একদমই, আমরা যে কোনো ক্যাটাস্ট্রফিতে আসলে দেখি যে সবাই কিন্তু যে ফিজিক্যাল হেলথ এবং যেই লসগুলো আসলে খুবই দৃশ্যমান সেটাতেই কিন্তু ফোকাসটা করা হয়, বাট মেন্টাল হেলথটা তো অনেক বেশি উপেক্ষিত থাকে এবং ওই পর্যন্ত মনে হয় না মানুষ আসলে যায়। তো সেখানে আসলে সরকারের এন্ড থেকেও আরও কি ধরনের প্রচেষ্টা গ্রহণ করা উচিত? এই যে আমরা আসলে ছোট করে যেটা বললাম যে আসলে রাষ্ট্র যদি এই
ইনিশিয়েটিভটা না নেয় তাহলে খুব বড় কিছু আমরা করতে পারি না সেই জায়গাটায়। তো ওই যে বললাম যে এটা একটা সাপোর্টিভ সিস্টেম বোধ হয়, যে আমাদের মনে হয় এরকম একটা সিস্টেম থাকা দরকার, যে সিস্টেমের মধ্য দিয়ে গেলে যে আমাদের ভাগ করা থাকবে, যে আমরা যখন এরকম কোনো একটা অ্যাডভার্সিটির মধ্য দিয়ে যাব, আমাদের কিন্তু প্ল্যান ছিল না এইরকম বন্যার সময় আমাদের কি করণীয়। গভর্নমেন্টও কিন্তু খুব মানে দিশেহারা ছিল। প্রায় ব্যক্তিগত উদ্যোগে আমরা অনেক কিছু করার চেষ্টা করেছি, কিন্তু সেটা কি ছিল, ডিসঅর্গানাইজড ছিল। কিন্তু গভর্নমেন্টের ক্ষেত্রে যেটা, গভর্নমেন্ট বলতে কি আসলে এখানে মিনিস্ট্রি অফ হেলথ, ডিজি হেলথ রয়েছে, তারপর আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় রয়েছে, এনআইএমএইচ রয়েছে, তো ডিজাস্টার রয়েছে। তো এই সমস্ত মানুষগুলো যখন একটা স্পেসিফিক স্ট্র্যাটেজি যদি তারা ডেভেলপ করতে পারে, একটা আমাদের এরকম এমার্জেন্সি পুল থাকা দরকার, যেই পুল থেকে যে কোনো সময় তারা যেন ওয়েল ইকুইপড থাকবে, তারা রেডি থাকবে, তারা নলেজেবল থাকবে, তারা স্কিল থাকবে, যে তারা গিয়ে যেন ওখানে সার্ভ করতে পারে মানুষকে। তাদেরকে সবাই মেন্টাল হেলথ ফার্স্ট এইড বলি, সাইকোলজিক্যাল ফার্স্ট এইড বলি, তাদের এই ট্রেনিংটা থাকতে হবে যে ওই এমার্জেন্সি সিচুয়েশনে কিভাবে তারা তাদেরকে হেল্প করতে পারে। আর এইটার জন্য আসলে গভর্নমেন্টের একটা সিস্টেম চালু করা প্রয়োজন, একদম সেটা সমন্বয়টা সাধন করাটা আসলে খুবই ইম্পর্টেন্ট। আপু, আমরা দেখি যে শরণার্থী আছে বা এরকম যারা আসলে সুবিধাবঞ্চিত বা প্রান্তিক জনগোষ্ঠীর কিছু কিছু জায়গা থাকে যেখানে আসলে অনেক কিছু আসলে মৌলিক সুবিধাগুলোরও আসলে তারা খুব বঞ্চনার শিকার হয়, সেই জায়গা থেকে তাদের মাঝে কিন্তু একটা অপরাধপ্রবণ মানসিকতাও তৈরি হয়। তো সেটাকে আসলে কিভাবে ব্যাখ্যা করবেন? অপরাধপ্রবণ ব্যাপারটা হচ্ছে যে যখন আমার কি বলবো, যে আমার পেটে ভাত নেই, আমি তো আসলে আমার ভাত এনশিওর করার জন্য আমি যে কোনো ধরনের, তখন তো আর আমাকে কোনো নীতি নৈতিকতা বা আমাকে দিয়ে করা যায় না। তো অপরাধ প্রবণ ব্যাপারটা হচ্ছে যে ওইটা একটা এনভায়রনমেন্ট তৈরি হয়ে যায়, বিকজ এটা একটা সার্ভাইভাল ইস্যু। যখন আমি সার্ভাইভ করতে পারছি না, তো এইটাও খুব স্বাভাবিক। সেইটার জন্যই আমরা যেটা বলি যে যদি আমরা তাদের নিশ্চিতভাবে একটা মানসিক স্বাস্থ্যের জায়গাটা যদি এনশিওর করতে পারি, তাদেরকে নিয়ে যদি আমরা অনেক বেশি ওয়ার্ক করতে পারি, তাহলেও কিন্তু এই অপরাধ প্রবণতাও অনেকাংশে কমে আসে। আর সাধারণত যেটা হয় যে আমরা যেই জনগোষ্ঠীর কথা বলছি, সেখানে কিন্তু কেবলমাত্র তারা দায়ী না, তাদেরকে কিন্তু এখানে কি করা হয় যে তাদেরকে যখন আমি দুর্বল, আমাকে কিন্তু ইউজ করা হয়। যে তখন দেখা যায় যে এখানে যেই হোস্ট কমিউনিটি থাকে বা আসলে ওর আশেপাশে যেই মানুষগুলো থাকে, কোনো না কোনোভাবে তারা একটা বড় চক্রের মধ্যে জড়িয়ে তাদেরকে ইনভলভ করে, এবং তাদেরও বললাম যে আমার তো এখন ভাত দরকার, সো আমি আসলে যে কোনো কিছুতে আমাকে ডাকলেই আমি যাব, এটাই খুব স্বাভাবিক। তো এই জায়গাগুলো অপরাধ প্রবণতাকে আমি আসলে এটাকে খুব স্বাভাবিক একটা গতির মধ্যে দেখি, যে আমার মনে হয় ওখানে আমি হলে আমিও বোধহয় একই রকম রোল প্লে করতাম, বিকজ ওই জায়গাটা আমি ফাইট করছি বেঁচে থাকার জন্য। আমার জীবনের মানে এখানে আমার অনেক কিছু স্বপ্ন নিয়ে কিন্তু তারা ওখানে থাকছে না, জাস্ট ওখানে সার্ভাইভ। তো সেই জায়গাটা এটা খুব আমার কাছে মনে হয় খুব ন্যাচারাল একটা ব্যাপার। একদমই তাই।